আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি অংশটা নিয়ে। এটা সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস। এই ক্লাসে আমি চেষ্টা করব সংখ্যা পদ্ধতির একটা বেসিক ধারণা দেওয়ার। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখা যাক। আসলে সংখ্যা পদ্ধতি কী? একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার নিয়মকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা মুখস্থ তেমন আর কি বোঝা যাচ্ছে যে একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার নিয়মকে কী বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। এরপর আসলে সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার সাধারণত, একটা হলো স্থানিক এবং অস্থানিক। এটা এমসিকিউ আসে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা স্থানিক যেটাকে বলা হয় পজিশনাল, আর একটা হচ্ছে অস্থানিক যেটাকে বলা হয় নন পজিশনাল। তো আমরা জানবো অস্থানিক সংখ্যা পদ্ধতি কী। অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি দিয়ে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য স্থানের প্রয়োজন পড়ে না। অস্থানিক মানে স্থানের নেই, স্থানের প্রয়োজন পড়ে না যে সংখ্যাকে প্রকাশ করার জন্য, সেটাকে বলে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যাকে প্রকাশ করার জন্য কী পড়ে, যে স্থানের প্রয়োজন পড়ে, স্থানীয় মানের প্রয়োজন পড়ে, সেটাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমি যদি অস্থানিক সংখ্যা পদ্ধতিটা বলতে যাই, এটা কিন্তু কোনো অবস্থান নেই। প্রাচীন যুগে এটা ব্যবহার করা হতো রশি, এরকম রশি গিরো দিয়ে দিয়ে কী করা হতো? সংখ্যাকে প্রকাশ করা হতো। পাথর, নুড়ি, গাছের ছাল বাকল এগুলো কী করা হতো? দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হতো। চামড়া দিয়ে এগুলোকে কী করা হতো? গাছের পশু পাখি চামড়া দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হতো। তো বর্তমানে যে স্থানীয় সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি মূলত নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি কী জিনিস? যে সংখ্যাকে প্রকাশ করে স্থানীয় মানের প্রয়োজন হয় তাকে স্থানীয় সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমি যদি একটা অঙ্ককে লিখি এইভাবে যে 172, আমি লিখলাম এখানে 172। দেখো এখানে কিন্তু 172 আমরা যখন লিখছি, এটা কিন্তু আমরা ছোটোবেলায় শিখছি যে 2 হচ্ছে এককের ঘর, 7 হচ্ছে দশকের ঘর, 1 হচ্ছে শতকের ঘর। এগুলোর সঙ্গে একে এই দেখো 2 গুণন 1, 7 গুণন 10, 1 গুণন কত? 100। এগুলো যদি আমি ক্যালকুলেশন করলে কিন্তু আমি কী পাবো? 172 পাবো। তার মানে এই সংখ্যাটাকে প্রকাশ করার জন্য একটা স্থানীয় মানের প্রয়োজন পড়ছে। সো এটাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। আর এই স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তো এটা আমরা পরে আসতেছি। তার আগে আমাদের জানতে হবে অঙ্ক আর ডিজিট কী জিনিস। অঙ্ক, হ্যাঁ, অঙ্ক হচ্ছে অঙ্ক বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যায় একটা করে অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যায় এক একটি করে অঙ্ক। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই হলো অঙ্ক, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিজিট। ইংরেজিতে কী বলা হয়? ডিজিট বলা হয়। আচ্ছা, এখন আসলে ভিত্তি। ভিত্তি কী জিনিস? দেখো আমরা যদি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল যখন শিখবো, এদের কিন্তু আলাদা আলাদা ভিত্তি আছে। তাহলে এই ভিত্তিটা কী জিনিস? হ্যাঁ, ভিত্তি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহার করা হয়। আমি কি বললাম? যে একটা সংখ্যা পদ্ধতি দিয়ে যতটি অঙ্ক ব্যবহার করা হয় তার মোট সংখ্যাটাকে, মোট মানকেই বলা হচ্ছে ভিত্তি। যেমন আমি যদি বাইনারি চিন্তা করি, বাইনারিতে কিন্তু মোট অঙ্ক হচ্ছে 0 এবং 1। সো বাইনারি ভিত্তি কত? 2। বাইনারি ভিত্তি কত? 2। আর ভিত্তিকে প্রকাশ করা হয় নিচে এরকম কোনো চিহ্ন দিয়ে। ওকে, যেমন আমি এখানে যে 100 এইভাবে লিখি, নিচে এইভাবে দিয়ে ভিত্তিকে প্রকাশ করা হবে। তাহলে বুঝলাম যে ভিত্তিটা কী জিনিস। আমি আবার বলতেছি, একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য যতটি অঙ্ক ব্যবহার করা হয়, ঠিক ওই অঙ্ক সংখ্যাকে বলা হয়, ওই পদ্ধতির ভিত্তি বলা হয়। ওকে, এখন দেখো আমি এখানে একটা চার্ট দিয়েছি যে স্থানিক সংখ্যা পদ্ধতি যেটা বললাম, এটা হলো 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, 3 নম্বর হচ্ছে ডেসিমেল, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল। তো আমরা এদের ভিত্তি এবং এদের অঙ্ক সংখ্যা এবং উদাহরণ সম্পর্কে জানবো। তো চলো আমরা কথা না বাড়ি বোঝার চেষ্টা করি। তো দেখো আসলে আমি প্রথমে লিখছিলাম বাইনারিতে কিন্তু আমরা অঙ্ক ব্যবহার করি কয়টা? 2টা। এখানে মোট অঙ্ক হচ্ছে 0 এবং 1। তাই এই বাইনারি ভিত্তি কত? 2। কেননা সংখ্যা বলতে দুটোই তো অঙ্ক মাত্র। আচ্ছা, অক্টালে অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টি। সো এখানে অক্টালের ভিত্তি কত? 8। ওকে, একইভাবে ডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা ব্যবহার করা হয়, এই জন্য এর ভিত্তি কত? 10। একইভাবে হেক্সাডেসিমেলের জন্য 0 থেকে 9 পর্যন্ত টোটাল হচ্ছে 10টি এবং এ থেকে এ পর্যন্ত এদিকে হচ্ছে 6টি। টোটাল আমরা অঙ্ক ব্যবহার করি 16টি।
তাই হচ্ছে হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16। তো এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনো। এখন যে কথাটা বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে আমরা যখন কোনো অঙ্ক প্রকাশ করতে যাব, যদি আমি একটা অক্টাল সংখ্যা নিই, তাহলে অক্টাল সংখ্যাতে কখনো 8 কিংবা 8-এর বেশি 9 আসতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। আমি যদি বাইনারি সংখ্যা নিই, তাহলে এখানে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসতে পারবে না। যেমন আমি যদি এখানে লিখি 1 2 3 দিয়ে যদি বাইনারি দিই, তাহলে এটা ভুল, কেননা বাইনারিতে কখনো 2 কিংবা 3 নেই, সো এটা ভুল। কিন্তু যদি 1 0 1 0 1 1 1 এইভাবে যদি লিখি, তাহলে ঠিক আছে, কেননা বাইনারিতে অঙ্ক সংখ্যা 0 এবং 1। একইভাবে দেখো যে আমি যদি এখানে অক্টালে প্রকাশ করতে যাই 7 8 4, এভাবে যদি এটাকে অক্টাল দিই, এখানে ভিত্তিটাকে লিখলেই কিন্তু এটা অক্টাল হবে এমনটা কিন্তু নয়। কেননা এটা অক্টাল হবে না কেন? কারণ এই যে 8 কিন্তু আমার অক্টালের মধ্যে নেই। 8 তো একটা ভিত্তি, 0-এর কারণে এখানে 7 পর্যন্ত শেষ হয়ে গেছে। এই ভিত্তির সমান কিংবা ভিত্তির থেকে বড় কোনো সংখ্যা এখানে নেওয়া যাবে না। যেমন এখানে অক্টাল সংখ্যা হলো ভিত্তি 8, এর বড় সংখ্যা দুইটা মাত্র, একটা হচ্ছে 8 এবং একটা হচ্ছে 8 একটা সমান 8 9। ওকে, তাহলে এই সংখ্যাগুলো নেওয়া যাবে না। কিন্তু যদি আমি এখানে এরকম লিখি 7 6 4 3 ইত্যাদি এভাবে লিখে যদি অক্টালে, তাহলে এটা কিন্তু ঠিক আছে। ওকে, একইভাবে আমি যদি ডিসিমেল লিখি, তাহলে ডিসিমেলতে এই সংখ্যাগুলো 80, তাহলে এখানে 10 দিলে এটা ডিসিমেল হয়ে যাবে। কিন্তু আমি চাইলে এখানে কী করতে পারি, 9 নিতে পারি, কেন 9 সংখ্যাটা কিন্তু আমাদের ডিসিমেলের মধ্যে আছে। ওকে, একইভাবে দেখো আমি যদি এখানে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে যাই, তাহলে হেক্সাডেসিমেল সংখ্যাতে অবশ্যই আমি যদি এখানে 2 4 9 9 5 এভাবে নেই, এখানে 16 দিলে এটা কিন্তু হেক্সাডেসিমেল হয়ে গেল। কেন হেক্সাডেসিমেলের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত এই পর্যন্ত সংখ্যাগুলো আছে। এছাড়া আমি যদি এইভাবে লিখি যে A 2 B 5 এইভাবে যদি লিখি, তাও কিন্তু এটা হেক্সাডেসিমেল হবে, কেন হেক্সাডেসিমেলের মধ্যে ABCD E F পর্যন্ত আছে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফের মান হচ্ছে 15। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু এই হলো আমাদের সংখ্যা পদ্ধতি এবং এর ভিত্তি এবং এর অঙ্ক সংখ্যা এবং উদাহরণ। ওকে, তো আগামী ক্লাসে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তো আজকে এ পর্যন্তই। আমার যদি এই ভিডিওটা তোমরা যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাহলে আইসিটি স্মার্ট স্টাডিতে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদেরকে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।